আজকের আলোচনায় স্বাগতম সবাইকে। আজকে কয়েকটা শুরুতে সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, তার আগে কিছু কথা বলে নিই গত ক্লাসের পরের প্রেক্ষিতে। তো এখানে দেখো, বলেছিলাম যৌগীকরণটা হলো মূলত বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা নিয়ে। যেমন দেখো, আমি গত লেকচারেও বলেছি যে যদি তোমাদেরকে আয়তক্ষেত্র দেওয়া হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারি, হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে। যদি ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা বিভিন্ন রকমের ফর্মুলা আছে, সেগুলো বের করতে পারে। কিন্তু যদি তোমাকে একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ যদি কোনো ক্ষেত্র দেওয়া হয়, যেমন এটা একটা বক্ররেখা, হ্যাঁ, যদি এটা দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র, হ্যাঁ, এটা ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে বের করবো? সেক্ষেত্রে এখানের মধ্যে আমাদের কোনো ত্রিভুজের ফর্মুলা চলবে না, কোনো আয়তক্ষেত্রের ফর্মুলা চলবে না, কোনো সমান্তরিকের ফর্মুলা চলবে না, অর্থাৎ কোনো ফর্মুলা ইউজ করে আমরা এটা বের করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইখানেই তোমার যৌগীকরণের ব্যবহারটা কীরকম ব্যবহার দেখো। এই যে যৌগীকরণের মূলত আক্ষরিক অর্থ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যোগফল। অর্থাৎ যে সেক্ষেত্রে হচ্ছে কি, যদি এই ক্ষেত্রটাকে আমরা যদি একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি, দেখো এটাকে যদি ক্ষুদ্র অংশে বিভক্ত করা, অর্থাৎ সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল বের করে যখন আমরা যোগ করব, এখন কিভাবে বের করব? যখন এটাকে আমরা ক্ষুদ্র অংশে যোগ করব তখন ক্ষেত্রটা দেখো, এই যে এই রেখাটা, এটা কি হবে, একটা কি আয়তকার ক্ষেত্র হয়ে যাবে না? হ্যাঁ, আয়তকার ক্ষেত্রে পরিণত হবে। তো এইরকম তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারি। এরকম তোমার যখন কোনো বক্ররেখাকে তুমি ক্ষুদ্র অংশে ভাগ করবা, তাহলে ক্ষুদ্র অংশ নিলে কি সেটা একটা সরল রেখা হয়ে যাবে, সরল রেখার রূপ ধারণ করে। তো এইরকম তোমার সেই ক্ষেত্রে হচ্ছে কি যে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, এটা ক্ষেত্রে ছোট ছোট অংশে বিভক্ত করে ওই সবগুলো ক্ষেত্রের যোগফল মিলে ওই ক্ষেত্রটার ক্ষেত্রফল তৈরি বের করা যায়। তো মূলত যৌগীকরণের ব্যবহারটা এখানেই। তো সেক্ষেত্রে আসো, এখন যৌগীকরণ শুরু করার আগে তোমরা নিশ্চয়ই অন্তরীকরণ করে আসছো, অবশ্যই করছো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই অন্তরীকরণ আর যৌগীকরণের কথা যদি বলা হয়, দুইটাই ক্যালকুলাসের পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন যেটা, ইন্টিগ্রেশন যেটা, ইন্টিগ্রাল ক্যালকুলাস, দুইটা পার্ট। তো দুইটা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন দুইটাই হচ্ছে কি বিপরীত প্রক্রিয়া, দুইটাই হলো বিপরীত প্রক্রিয়া। কীরকম বিপরীত প্রক্রিয়া দেখো, যদি তোমার দুইটা টার্ম, একটা হলো ধরো এ আর একটা যদি হয় বি, খেয়াল করো, একে ডিফারেন্সিয়েট করলে যদি বি পাওয়া যায়, একে ডিফারেন্সিয়েট করলে যদি বি পাওয়া যায়, তাহলে বিকে ইন্টিগ্রেশন করলে এ পাওয়া যাবে। তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, অর্থাৎ একটা রেজাল্টকে, তার মানে কি তুমি ডিফারেন্সিয়েশনের সূত্র জেনে আসছো কি ডিডিএক্স অফ, এটা হলো কি অপারেটর, হ্যাঁ, ডিডিএক্স অফ, যদি তুমি এক্সকে ডিফারেন্সিয়েট করো এক্সের সাপেক্ষে তাহলে কি পাচ্ছি আমরা 1, তার মানে 1কে ইন্টিগ্রেশন করলে এটা হলো সামেশনের এস, এটাকে একটু লম্বা করে দিয়ে এটা অপারেটর, ইন্টিগ্রেশনের অপারেটর 1 ডিএক্স এক্সের সাপেক্ষে, তার মানে কি রেজাল্ট পাবো আমরা এক্স। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দেখো, এইখানে এই এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া গেছে, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে এক্স পাওয়া যাবে। মূলত ব্যাপারটা এরকমই। তো সেই ক্ষেত্রে তোমার যদি ডিফারেন্সিয়েশন ক্লিয়ারলি করে থাকো, তাহলে ভালোভাবে বুঝে থাকো, সূত্রগুলো যদি তোমার আয়ত্তে থাকে, তাহলে ইন্টিগ্রেশনের জন্য নতুন করে কোনো সূত্র মুখস্থ করতে হবে না, কয়েকটা ব্যতিক্রম ছাড়া। হ্যাঁ, ম্যাক্সিমাম তুমি ডিফারেন্সিয়েশন সূত্রটাকে ইউজ করেই তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। যেমন এই যে এখানে দেখালাম, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, এক্স পাওয়া যাবে। তো এইরকম অনেকগুলো আছে, যেমন ডিডিএক্স যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ইএক্স। তাহলে ইএক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইএক্স ডিএক্স ইকুয়ালস টু কি হবে, ইএক্স। এখন এইখানের মধ্যে একটা ব্যাপার আছে, হচ্ছে প্লাস সি কনস্ট্যান্টের একটা ব্যাপার আছে, প্লাস সি, হ্যাঁ, অ্যান্ড এই সি এর আবার একটু ব্যাখ্যা আছে, সিটা নিয়ে আমি একটু কথা বলি। দেখো, আচ্ছা, এটা হলো অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে একটা ধ্রুবক ইউজ করতে হয়, অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে প্রত্যেকটা অনির্দিষ্ট আবার ইন্টিগ্রেশনের মধ্যে আবার দুই রকমের আছে, নির্দিষ্ট অনির্দিষ্ট। অর্থাৎ এখানে যখন তোমার লিমিট দেওয়া থাকবে তখন সেটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ, আর যখন লিমিট দেওয়া না থাকবে তখন সেটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ। তো এখন
এই সি এর ব্যাপারে যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখো ইন্টিগ্রেশনের আমি কি বললাম যে যাকে ডিফারেন্সিয়েট কোনো টার্মকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যাবে সেটাকে ইন্টিগ্রেশন করলে আগের টার্মটা পাওয়া যাবে। যেমন দেখো ডিডি এক্স যদি তুমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করো তাহলে কত আসবে টোয়াইস এক্স। হ্যাঁ, তো এখন তার মানে কি টোয়াইস এক্সকে ইন্টিগ্রেশন করলে কত পাওয়ার কথা এক্স স্কোয়ার পাওয়ার কথা। হ্যাঁ, এক্স স্কোয়ারই আসে। দেখো এটার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে এন এর সাথে এক যোগ হবে টোটাল পাওয়ার দিয়ে ভাগ হবে। হ্যাঁ, এটা তো এখানে হচ্ছে কি এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার কত এখানে দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এই ফর্মুলা অনুযায়ী তাহলে কি পাচ্ছি 2 থাকবে সহগ। হ্যাঁ, আর এক্স এর পাওয়ার কত আছে এক্স এর পাওয়ার 1 আছে, 1 এর সাথে 1 যোগ হবে 1 + 1 দিয়ে ভাগ হবে তাহলে ইকুয়ালস টু কত 2 × x²/2 তাহলে 2 2 কাটা ইকুয়ালস টু x²। হ্যাঁ, আমরা x² পাচ্ছি, x² পাচ্ছি। দেখো x² কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি কত টোয়াইস এক্স, আবার এই টোয়াইস এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি x²। হ্যাঁ, এই ক্ষেত্রে ঠিক আছে। এখন দেখো টার্মটা যদি এরকম হয়, টার্মটা যদি এরকম হয় যে ddx x² প্লাস ধরো 2 তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে x² কে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স আর 2 কে প্লাস 2 কে ডিফারেন্সিয়েট করলে 0। হ্যাঁ, ইকুয়ালস টু কত টোয়াইস এক্স। তাহলে এখানের মধ্যে দেখো আমরা যেহেতু এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করার পরে আমরা পেলাম কত টোয়াইস এক্স, তাহলে টোয়াইস এক্স কে ইন্টিগ্রেশন করলে কি আমরা x² + 2 পাওয়ার কথা। দেখো তো আমরা কি পাচ্ছি টোয়াইস এক্স ডিএক্স ইকুয়ালস টু এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই যে মাত্র করলাম আমরা পাচ্ছি কত x²। তাহলে দেখো এখানেই সমস্যাটা কি যে বললাম কি এ কে ডিফারেন্সিয়েট করলে এ যদি একটা টার্ম থাকে এ আর বি, এ কে ডিফারেন্সিয়েট করলে বি পাওয়া গেলে বি কে ইন্টিগ্রেশন করলে এ অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা x² + 2 কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাচ্ছি কত টোয়াইস এক্স। হ্যাঁ, x² + 2 কে ডিফারেন্সিয়েট করলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি কত টোয়াইস এক্স। তাহলে টোয়াইস এক্স কে ইন্টিগ্রেশন করলে আমাদের x² + 2 পাওয়ার কথা। এই যে যখন টোয়াইস এক্স কে আমরা ইন্টিগ্রেশন করতেছি তখন আমরা পাচ্ছি শুধুমাত্র x²। অর্থাৎ এইখানের মধ্যে আমি আমার পাওয়ার কথা কত +2, কিন্তু এই যে +2টা আমি পাচ্ছি না এখানে। তাহলে এই যে এই ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যখন তোমার কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে এখানে ওটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, সেই কারণে ওইটা রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করলে ওই রেজাল্টটা কনস্ট্যান্ট টার্মটা পাওয়া যাচ্ছে না। সো এই জিনিসটাকে থেকে পাওয়ার জন্য এখানে x² + c অর্থাৎ সবগুলা টার্মের সাথে +c দিয়ে দেওয়া হয় অর্থাৎ ওই কনস্ট্যান্টটা পাওয়ার জন্য। যেমন দেখো এখানেও কিন্তু +c আমরা ইউজ করছি, দেখো ইউজ করা হবে কেন এই +c এর মান এখানে c এর মান কত হচ্ছে 0, কিন্তু এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে c এর মান কত 2। এরকম প্রত্যেকটা টার্ম ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ যোগজীকরণের ক্ষেত্রে তোমার এই c এর ব্যাপারটা প্রত্যেকটা ক্ষেত্রে c আছে, কোনোটাতে c0 কোনোটাতে c এর মান অন্যান্য হতে পারে যে কোনো। হ্যাঁ, অর্থাৎ c এর মান যে কোনো কনস্ট্যান্ট টার্ম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এই জন্যই মূলত সিটা দেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি x² + c এখানে এই ক্ষেত্রে হচ্ছে c = 0। দেখো c এর মান যখন 0 হয় তখন তুমি এই ফাংশনটাই পাচ্ছ। হ্যাঁ, অর্থাৎ x² + 0 তার মানে কি x²। আবার এখানে যখন c এর মান +2 হবে তখন তুমি এই ফাংশনটাই পাচ্ছ। এই মূলত এই জিনিসটা থেকে এই জিনিসটাকে এটাকে অ্যাভয়েড করার জন্য অর্থাৎ অ্যাকচুয়াল ফাংশনটা পাওয়ার জন্য তোমার +c ইউজ করা হয়। এই হলো c এর কথা। এখন আসো কয়েকটা সূত্র একটু কিভাবে মনে রাখবে বা কিভাবে করবে আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি। দেখো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ddx x⁻n এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই n x⁻n - 1 পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তার মানে কি অন্তরীকরণে পাওয়ার
এক কমে, এটা মনে রাখবে, এক অন্তরীকরণে পাওয়ার কমে, আর ইন্টিগ্রেশনে x টু দি পাওয়ার n যদি dx ইকুয়ালস টু, তাহলে কি আসবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যোগজীকরণে পাওয়ার 1 বাড়ে, অর্থাৎ x এর পাওয়ার যা থাকবে সেটার সাথে 1 যোগ করে টোটাল পাওয়ার দিয়ে ভাগ। তাহলে অন্তরীকরণে 1 কমে, যোগজীকরণে 1 বাড়ে পাওয়ার। এই দুইটা সূত্র হলো তোমার। আর এর বাইরে এরপরে দেখো, এখন যেটাকে, যেমন তুমি যাকেই ডিফারেন্সিয়েট করলে রেজাল্টটা পাওয়া যাবে, সেটাকে ইন্টিগ্রেশন করলে ওটা পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে কি, ধরো সাইন এক্স, সাইন এক্স এ ডিফারেন্সিয়েট করলে কি হয়, কজ এক্স। তার মানে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু কি হবে, সাইন এক্স প্লাস সি। হ্যাঁ, অর্থাৎ তোমাকে যদি কোনো টার্মের ইন্টিগ্রেশন বের করতে বলা হয়, যেমন ধরো তুমি বের করবা হচ্ছে যে কোনো একটা টার্ম বলো, ধরো তুমি সাইন এক্স এরটা বের করবা, সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু কত তুমি জানো না, তাহলে তুমি চিন্তা করবা হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাওয়া যায়। তাহলে কি দেখো, এই ক্ষেত্রে হচ্ছে কি, cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। তাহলে মাইনাসটা চিহ্নটা চেঞ্জ করে দিলে, সাইড চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ddx cos x ইকুয়ালস টু হলো মাইনাস সাইন এক্স। তার মানে এখানে মাইনাস যদি দেই, এখানে সাইন cos x, তাহলে এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। তো মাইনাসটা যদি দিয়ে যদি গুণ করে দিই আমি, তাহলে এখানে মাইনাসটা না হয়ে এখানে মাইনাস হবে প্লাস সি। তার মানে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কজ এক্স প্লাস সি। এই ক্ষেত্রে এরপরে আসো, এখন এরকম আরো কয়েকটা ফর্মুলা যদি আমরা দেখি, ddx ই টু দি পাওয়ার mx বা emx ইকুয়ালস টু কি, memx। হ্যাঁ, এটা ইকুয়ালস টু, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি এটা পাওয়া যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন m e to the power mx dx equals to e to the power mx plus c। তো এই যে m টা কি সহগ আকারে আছে, তো m এখানে না লিখে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে ডিভাইডেড বাই কি m হবে না, তাহলে e to the power mx by mx dx equals to e to the power mx by m plus c। তো এইভাবে তুমি প্রত্যেকটা অন্তরীকরণের প্রত্যেকটা সূত্রকে তুমি রিভার্স করে তুমি ইন্টিগ্রেশনের সূত্র হিসেবে ইউজ করতে পারবে। তো আরো কয়েকটা দেখি আমরা। দেখো এখানে যদি বলি ddx tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x এর সূত্র কি 1/1 প্লাস x স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার dx ইকুয়ালস টু কি হবে, tan ইনভার্স x প্লাস c। এরকম ddx sin ইনভার্স x ইকুয়ালস টু কি 1/√1 মাইনাস x স্কয়ার। তার মানে কি ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস x স্কয়ার dx ইকুয়ালস টু হচ্ছে sin ইনভার্স x প্লাস c। তারপরে আরো যদি বলি ddx ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x, তাহলে এখানে আসবে কি 1/x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে পাবে কি ln x প্লাস c। অর্থাৎ এরকম তুমি সূত্রগুলোকে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটাকে যেটারই তোমার ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করতে বলা হবে সেটা তুমি চিন্তা করবে হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দুইটা কম্পেয়ার করলে তুমি ইজিলি সূত্রগুলার তোমার ডাবল মুখস্থ করতে হবে না, বা হচ্ছে ভুলে গেলেও তুমি চিন্তা থেকে বের করে নিতে পারবা। তাহলে আজকে আমি সূত্রগুলা, যত সূত্র আছে ইন্টিগ্রেশনের সবগুলা সূত্র তোমরা এটা দেখে ফেলবে, পরের ক্লাস থেকে, পরের লেকচার থেকে আমি অঙ্ক শুরু করে দেব। ওকে, আল্লাহ হাফেজ।